প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকেই তোমাদের প্রিয় এমএস টিচিং চ্যানেলে সুস্বাগতম। আজ আমরা কমপ্লেক্স কম্পাউন্ডের লেকচার 4 অর্থাৎ 4 নম্বর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এখানে আজকে আলোচনা করা হবে ভার্নার থিওরি, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। সুতরাং চলো ক্লাস শুরু করি এবং মাইনিউটলি ক্লাসটা ফলো করো। ভার্নার থিওরিতে সাধারণত ভার্নারই হলেন কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ফাদার। তার হাত ধরেই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের প্রথম আমাদের অস্তিত্ব জানা। যাই হোক, ভার্নার কী করেছিলেন, তিনি একটা সিম্পল সল্ট এবং সিম্পল মলিকিউল মিক্সড করেছিলেন। তো সাধারণভাবে আমরা কি পাই, আফটার মিক্সিং সাচ টাইপ অফ রিয়েজেন্ট আমাদের সাধারণত একটাই প্রোডাক্ট পাওয়ার কথা। যেমন মনে করো কি হয়, H2+O2 যদি আমরা মেশাই আমরা জল পাচ্ছি, নাইট্রোজেন হাইড্রোজেন মিশিয়ে আমরা অ্যামোনিয়া পাচ্ছি। তো এই ধরনের দুটো কম্পাউন্ড বা দুটো এলিমেন্ট আমরা মিশিয়ে একটা কম্পাউন্ড পেতে পারি। দুটো এলিমেন্ট আমরা যদি মেশাই তাহলে সাধারণভাবে, ব্যতিক্রম বা আলাদা রকম আছে অবশ্যই, সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রে একটা মলিকিউল পাই। বাট বার্নারের ক্ষেত্রে ঘটনাটা অন্যরকম হয়েছিল। তো দেখো, আমি লিখে দিয়েছি, একটু দেখে নাও। সিম্পল সল্ট প্লাস সিম্পল মলিকিউল, এটা কী করেছিলেন, ভার্নার এই মিক্সিংটা করেছিলেন। পাওয়া গেছিলো কি সেটা পরে দেখাচ্ছি। তো জেনারেলি উই অবটেন্ড অন প্রোডাক্ট বাই মিক্সিং দোজ ওয়ে, বাট ভার্নার কি দেখেছিলেন, দেখো ভার্নার সিম্পল সল্ট হিসাবে কোবাল্ট ক্লোরাইড COCl3 এবং সিম্পল মলিকিউল হিসাবে অ্যামোনিয়া যোগ করলেন। করার পরে একটা প্রোডাক্টের বদলে পাওয়া গেল এতগুলো প্রোডাক্ট, একাধিক প্রোডাক্ট পাওয়া গেল। তো প্রশ্ন হলো, কেন এতগুলো প্রোডাক্ট পাওয়া গেছিল? তারই উত্তর খুঁজতে খুঁজতে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের আবির্ভাব ঘটে। তো এতগুলো প্রোডাক্ট পাওয়ার কারণটা কি সেটা আমরা একটু দেখে নিই। তো একাধিক প্রোডাক্ট পাওয়ার পেছনে মেন যে কারণ ছিল অ্যাকর্ডিং টু ভার্নার থিওরি, সেটা হলো, দেখো, প্রত্যেকটা সেন্ট্রাল মেটাল অ্যাটমের দু ধরনের যোজ্যতা আছে। ইন কোঅর্ডিনেট কম্পাউন্ড এভরি সেন্ট্রাল মেটাল অ্যাটম হ্যাজ টু টাইপস অফ ভ্যালেন্সি। কী কী? নাম্বার 1 প্রাইমারি ভ্যালেন্সি অ্যান্ড নাম্বার 2 সেকেন্ডারি ভ্যালেন্সি। তো প্রাইমারি এবং সেকেন্ডারি ভ্যালেন্সি কি বা এদের বেসিক ডিফারেন্সটা কোথায় সেটা আমরা একটু জেনে নিই। দেখো, বেসিক ডিফারেন্স বিটুইন প্রাইমারি ভ্যালেন্সি অ্যান্ড সেকেন্ডারি ভ্যালেন্সি ইজ primary valency represent the oxidation number of central metal atom, whereas secondary valency represent number of coordination number of central metal atom. তো এই অক্সিডেশন নাম্বার অলরেডি আমরা ক্যালকুলেশন করতে শিখেছি। তো সেখানে যে অক্সিডেশন নাম্বারটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম সেটাই হলো প্রাইমারি ভ্যালেন্সি। একই রকম আমরা কোঅর্ডিনেশন নাম্বার ক্যালকুলেশনও শিখেছি। তো কোঅর্ডিনেশন নাম্বার আমরা ক্যালকুলেশন করে যেটা পেয়েছি সেটা হলো তার, অর্থাৎ ওই সেন্ট্রাল মেটাল অ্যাটমের সেকেন্ডারি ভ্যালেন্সি। নিশ্চয়ই বুঝতে পারলে, ব্যাপারটা পরিষ্কার হলো। তো এই ক্যালকুলেশন অর্থাৎ অক্সিডেশন নাম্বার এবং কোঅর্ডিনেশন নাম্বার ক্যালকুলেশনটা
তোমরা আরেকটু রিভিশন করে নিও। বেশ, সেকেন্ড ডিফারেন্স, প্রাইমারি ভ্যালেন্সি, ইট ইজ স্যাটিসফাইড বাই নেগেটিভ লিগ্যান্ড। শুধুমাত্র নেগেটিভ লিগ্যান্ড দ্বারাই সাধারণত প্রাইমারি ভ্যালেন্সিটা পরিপূর্ণ হয়। কারণ কি, সেখানে নিউট্রাল লিগ্যান্ড, তো অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমরা দেখেছো যে প্রসেসটা কী ছিল, অবশ্যই দেখে নিও। আমি আরেকবার বলে দিই যদিও, চার্জ অন কোঅর্ডিনেশন স্ফিয়ার মাইনাস চার্জ অন লিগ্যান্ডস। তো সেক্ষেত্রে লিগ্যান্ডের যে চার্জ আমরা নিয়েছিলাম, তো নিউট্রাল লিগ্যান্ড হলে তার চার্জ তো আমরা ক্যালকুলেশন রাখিনি, কারণ তার চার্জ 0 হয়, কিন্তু নেগেটিভ লিগ্যান্ডের চার্জ আমাদের ক্যালকুলেশনে ইনপুট করা হয়েছিল। তাই অক্সিডেশন নাম্বার অনলি নেগেটিভ লিগ্যান্ড দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ প্রাইমারি ভ্যালেন্সি স্যাটিসফাইড বাই নেগেটিভ লিগ্যান্ডস। হোয়ারএজ কোঅর্ডিনেশন নাম্বারের ক্ষেত্রে কী হয়েছিল, আমরা কোঅর্ডিনেশন নাম্বার ক্যালকুলেশন করেছিলাম কীভাবে? কোঅর্ডিনেশন নাম্বার আমি বলেছিলাম নাম্বার অফ লোন পেয়ার, অর্থাৎ লোন পেয়ারের সংখ্যা যেটা, সেটাই ছিল তার কোঅর্ডিনেশন নাম্বার। একটা লিগ্যান্ড যতগুলি লোন পেয়ার ডোনেট করতে পারছে, তো সেক্ষেত্রে আমরা যেটা বের করেছিলাম, দেখো সিস্টেমটা, তো সেক্ষেত্রে নেগেটিভ বা নিউট্রাল বোথ লিগ্যান্ডই এই ক্যালকুলেশনে ছিল। তাই ইট ইজ স্যাটিসফাইড বাই নেগেটিভ অর নিউট্রাল লিগ্যান্ড। Number 3, primary valency is ionizable, where secondary valency is non-ionizable. এই লাস্ট পার্টের যে ডিফারেন্সটা দেখলে, এটা ক্লাস প্রোগ্রেস করলে তখনই আরও ক্লিয়ার হবে। তো ওয়ার্নার থিওরির কয়েকটি মেন পোস্টুলেটস একটু দেখে নাও, আমি শর্ট ফর্মে দেখিয়েছি। Metal, that is central metal atom, has two types of valency, which are primary valency and secondary valency. Number 2, every metal has fixed number of secondary valency. তো এটা সাধারণত প্রত্যেক মেটাল অ্যাটমের যে কোঅর্ডিনেশন নাম্বার, সেটা ফিক্সড, নির্দিষ্ট থাকে। তো সাধারণভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় 90 থেকে 99% কেস দেখা যায় যে ওর যা অক্সিডেশন নাম্বার থাকে, সেন্ট্রাল মেটাল অ্যাটমের যে অক্সিডেশন নাম্বার, তার ডাবল হয় সেকেন্ডারি ভ্যালেন্সি। সাপোজ COCl3-তে কোবাল্টের অক্সিডেশন নাম্বার +3, তাহলে ওর কোঅর্ডিনেশন নাম্বার হবে +6। সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায়, কিছু ব্যতিক্রম অবশ্যই আছে। নেক্সট, প্রাইমারি ভ্যালেন্সি স্যাটিসফাইড বাই নেগেটিভ লিগ্যান্ড অ্যান্ড সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাইড বাই নেগেটিভ অ্যান্ড নিউট্রাল লিগ্যান্ডস। ওকে, তো একটা শর্ট নোট লিখে রাখো। কি, যে কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ড ফর্মেশনের সময়, স্ট্রাকচার ফর্মেশনের সময় তোমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাট ফার্স্ট নিউট্রাল লিগ্যান্ডস আর স্যাটিসফাইড, নিউট্রালস লিগ্যান্ড স্যাটিসফাই সেকেন্ডারি ভ্যালেন্সি, অর্থাৎ কোনো সেন্ট্রাল মেটাল অ্যাটম তার সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করার জন্য প্রথমে যেটা অ্যাকসেপ্টেড হয় সেটা হলো নিউট্রাল লিগ্যান্ড, তারপরে যদি প্রয়োজন হয় তো নেগেটিভ লিগ্যান্ড গ্রহণ করে। এবার আমরা ওয়ার্নার থিওরির একটি অ্যাপ্লিকেশান, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আলোচনা করছি, স্টাডি অন স্ট্রাকচার। তো দেখো, ওয়ার্নার থিওরিতে COCl3 আর অ্যামোনিয়া মেশানো হয়েছিল, ফলে আমরা 4 রকমের কম্পাউন্ড পেয়েছিলাম। কী কী? নাম্বার 1, COCl3 6NH3, দেন 5NH3, দেন 4NH3, দেন 3NH3। জাস্ট এই কম্পাউন্ডগুলো পাওয়া গেছিলো, বাট এদের স্ট্রাকচারটা কেমন হবে?
অর্থাৎ যেহেতু এরা কোঅর্ডিনেট বন্ড করেছে, কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করেছে, তাহলে কমপ্লেক্স কম্পাউন্ডের কোঅর্ডিনেশন স্ফিয়ারে কারা থাকবে, কাউন্টার পার্ট বা বাইরে কারা থাকবে। তো ফার্স্টের যে কম্পাউন্ড সেটাতে চলে যাচ্ছি। দেখো যেটা পেয়েছিলাম COCl3 6NH3। তো এখানে দেখো CO, যেহেতু আমি একটু আগেই বললাম যে কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার হলো 6, তাহলে ওর কোঅর্ডিনেশন স্ফিয়ারে 6টা লিগ্যান্ড থাকতে হবে। যেহেতু এখানে মনোডেন্টাল লিগ্যান্ড আছে, সুতরাং 6টা লিগ্যান্ড থাকতে হবে। তাহলে 6টা লিগ্যান্ডের মধ্যে প্রথমে আমি দেখুন নোটে লিখে দিয়েছিলাম, প্রথমে নিউট্রাল লিগ্যান্ড অ্যাকসেপ্টেড হবে। তো এখানে নিউট্রাল কোনটা, NH3। তো দেখো 6টা NH3 ওর মধ্যে আছে, যারা ওর CN বা সেকেন্ডারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করছে, CONH3 6। বাকি যে 3টে Cl তারা থার্ড ব্র্যাকেটের বাইরে, অর্থাৎ কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে অবস্থান করছে, তাই তো। তো এবার এই যে কম্পাউন্ডটা পেলাম CONH3 6Cl3, এই কম্পাউন্ডটাকে যদি জলের মধ্যে ডিজলভ করা হয় বা জলের মধ্যে ফেলে দেওয়া হয়, তো এটা আয়নিত হবে। কি কি আয়ন পাওয়া যাবে দেখা যাক। তো দেখো CONH3 6, এটাকে জলে যদি ডিজলভ করা হয় তাহলে এটা বিশ্লিষ্ট হয়ে দুটো আয়ন তৈরি করছে, মানে দু প্রকারের আয়ন তৈরি করছে, একটা কোঅর্ডিনেশন স্ফিয়ার আর 3Cl-, অর্থাৎ নাম্বার অফ আয়নস ইজ 4। এবার এই কম্পাউন্ডের মধ্যেই যদি AgNO3 চালনা করা হয় তাহলে কি ঘটনা ঘটে দেখো। তিন অণু AgCl পাওয়া যাচ্ছে। কেন? কারণ এখানে আয়নীয় পার্ট যেটা আছে Cl-, সেটা 3টে Cl- রয়েছে, সুতরাং 3টে Cl- সঙ্গে AgNO3 বিক্রিয়া করে 3AgCl তৈরি করছে। তাহলে এবার এই যে কম্পাউন্ডটা COCl3 5NH3, এর স্ট্রাকচার এবং এটি জলে দ্রবীত হয়ে কটি আয়ন তৈরি করে সেটা একটু আমরা দেখি। আমি দেখানোর আগে নিজেরা একবার খাতায় করে ফেলো। দেখো COCl3 5NH3, তাহলে এটার স্ট্রাকচারটা কী হবে। তো যেহেতু এর কোঅর্ডিনেশন নাম্বার 6, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে 6টা মনোডেন্টেড লিগ্যান্ড থাকতে হবে। তো সেই 6টার ভিতরে প্রথমে এখানে NH3 তো 5টা আছে, তাহলে 5টা নিউট্রাল লিগ্যান্ড NH3 অ্যাকসেপ্ট করেছে, তাই NH3 5। আরও একটা লিগ্যান্ড দরকার, তো সেটা স্যাটিসফাইড করার জন্য 3টে Cl থেকে একটা Cl নিয়ে নিচ্ছে, তাহলে এর CN6 হয়ে গেল। এবার বাকি দুটো Cl বাইরে থার্ড, অর্থাৎ আয়নীয় যে স্ফিয়ার, কোঅর্ডিনেশন স্ফিয়ার, তার বাইরে অবস্থান করছে Cl2 সাথে। তাহলে এই Cl2 হলো আয়নীয় পার্ট, সহজেই এটা ডিসোসিয়েটেড হয়ে আয়ন তৈরি করে। তাই এই কম্পাউন্ডে যখন জল দেওয়া হচ্ছে তখন দেখো কী তৈরি করছে, CONH3 5Cl2 plus 2Cl-, দ্যাট ইজ টোটাল নাম্বার অফ আয়নস ইকুয়াল টু 3। কম্পাউন্ডের ভিতরে যদি AgNO3 বা সিলভার নাইট্রেট যোগ করা হয়, তাহলে যেহেতু দুটি Cl ওখানে ফ্রি আছে Cl- হিসাবে, তাই 2 অণু AgCl ফর্ম হবে। একই রকমভাবে বাকি দুটি কম্পাউন্ড আমরা দেখি। দেখো বাকি যে দুটো কম্পাউন্ড, তার ভিতরে COCl3 4NH3 ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে CONH3 4Cl2, কারণ COর কোঅর্ডিনেশন নাম্বার 6 স্যাটিসফাইড বাই 4 নিউট্রাল লিগ্যান্ড NH3 অ্যান্ড 2 Cl2, আর Cl একটা তাহলে বাকি থাকছে, যেটা আয়নীয় অংশে থার্ড ব্র্যাকেটের বাইরে অবস্থান করছে। তাহলে এখানে ওয়াটারে ডিসোসিয়েট হয়ে এখানে দু প্রকারের আয়ন তৈরি করবে। দেখো CONH3 4Cl2 প্লাস এবং Cl-, নাম্বার অফ আয়নস 2। যেহেতু এখানে একটা Cl- ফ্রি আছে, তাই AgNO3 যদি চালনা করা হয় এই কম্পাউন্ডের মধ্যে, থার্ড ব্র্যাকেটের বাইরে, দ্যাট ইজ এই Clটা AgNO3-র সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে এক অণু AgCl। বোঝা গেল? দেখো পরের যেটা আছে
COCl3 3NH3। তাহলে এটার স্ট্রাকচার কী হবে? সিওর কোঅর্ডিনেশন নাম্বার 6, তো সেই 6 স্যাটিসফাইড করার জন্য কি হবে? 3টে NH3 প্রয়োজন। তো 3টে NH3 তো আছে, 3টে NH3 নেবেও, নিয়ে তৈরি করবে CONH3 হোল 3 এবং এই 3টে Cl। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়ে গেল, 3 + 3। আর কোনো এক্সট্রা আয়ন নেই যেটা কাউন্টার আয়নীয় পার্টে অবস্থান করবে, তাই এর মধ্যে যদি জল দেওয়া হয় কোনো আয়ন ফর্ম করবে না। তো এটা ছিল আমাদের কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ওয়ার্নার থিওরির স্ট্রাকচার স্টাডি। এবার এই স্ট্রাকচার স্টাডির উপর ডিপেন্ড করে কিছু বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে, সলভ করতে হতে পারে। যেমন এখানে তোমাকে কম্পাউন্ডটা দিয়ে দেওয়া হলো যে COCl3 4NH3, এর মধ্যে AgNO3 চালনা করলে কয় অণু AgCl পাওয়া যাবে, বা COCl3 3NH3 এই কম্পাউন্ডে AgNO3 চালনা করলে কয় অণু AgCl পাওয়া যাবে, বা কতগুলি আয়ন পাওয়া যাবে। এরকম বিভিন্ন টাইপের কোশ্চেন থাকতে পারে। সেক্ষেত্রে কী করবে? স্ট্রাকচারটা তৈরি করবে। স্ট্রাকচারটা তৈরি করার পরে দেখবে আয়নীয় অংশে কে আছে। আয়নীয় অংশে যদি কোনো ক্লোরাইড আয়ন বা আয়নীয় অংশ থাকে, অর্থাৎ কোঅর্ডিনেশন স্পিডের বাইরে যে অংশ থাকছে সেটা আয়নিত হয়ে যাচ্ছে, সেই তখন কোনো প্রেসিপিটেট বা ফ্রি আয়ন তৈরি করতে পারবে। তো এই সংক্রান্ত দু একটি কোশ্চেন আমি এই ক্লাসেই তোমাদের SW দিয়ে দেবো। তোমরা সেটা অবশ্যই বাড়িতে সলভ করবে, করে কমেন্টে আমাকে জানিও আনসারটা কী আছে। আজ তবে এটুকুই থাকছে, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো আর ভালো করে পড়াশোনা করো। তাহলে ক্লাস আজ আমরা এটুকুই শেষ করছি। অবশ্যই প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে সেটা একবার রিভিশন করে নিয়ে এই ক্লাসটা ফলো করো। এটুকুই থাকলো, ওকে, টাটা।